এটা এটা শেষ করবি কখন বল? সবার স্ট্যাটাস থেকে 2-3টে করে ভিউ এলেই তো 12টা ভিউ হয়ে যাবে, 4-3-12। রাজনীতি যারা করে বা যারা বিরোধী আছে তারা কোন ইস্যুতে কথা বলবে? এইসব ইস্যুতেই তো রাজনীতি করবে, এটা তো স্বাভাবিক। সবচেয়ে বড় অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট হচ্ছে কোন একটা পলিটিক্যাল পার্টির মানে অন্ধভক্ত হয়ে যাওয়া। আচ্ছা, যদিও এই শব্দটা আবার পার্টিকুলার কোন একটা পার্টি মিন করে সেটা আলাদা। সরকারের যদি ইচ্ছে থাকে তাহলে পুরো সিস্টেমের অনেক কিছু চেঞ্জ করতে হবে। পরীক্ষার ব্যবস্থাগুলো স্কিল ওয়াইজ যদি করা হয় তাহলে আরো সুবিধা হবে। হয়তো আমি পড়ে যাচ্ছি এক জিনিস, পরীক্ষা দিচ্ছি এক জিনিস, অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে তার 1%ও নয়। মানে এরকম একটা বসে আড্ডা মারবো পরিকল্পনা করছিলাম, আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, গেস্ট আলাদা আলাদা সময়ে আসবে। আমাকে কিন্তু সবাই একটা কথা বলেছিল যে ভাই আর যাই কিছু বল, ওয়েস্ট বেঙ্গল গভर्नमेंट के क्रिटिसाइज করে কিছু বলবি না। सबसे पहले गन्ने का रस निकालिए। अब इस रस को ईस्ट के साथ फर्मेंट कीजिए। बस 2 से 3 दिन में शुगर कैन जूस अल्कोहल में बदल जाएगा। নিতিন গডকরি প্রতিদিন রাতে এই মিম এইটা দেখে ঘুমাতে যায়। হ্যালো সবাইকে। তাহলে আরেকটা ইউটিউব চ্যানেল না, আরেকটা ইউটিউব চ্যানেল নয়, আমার যে আগের চ্যানেলটাতে আমি ওই কলেজের সময় কবিতা টবিতা বলতাম, ওই চ্যানেলটাতে এই এপিসোডটা আমরা দেব। এখন তো কবিতা লেখার বয়স পেরিয়ে গেছে, সেই জন্য দেশ দশ আর নিজেদের নিজেদের অবস্থা সম্পর্কে বসে আড্ডা দেবো আমরা, এরকম একটা ভেবেছি। লোকজনকে হাতে পায়ে ধরে ম্যানেজ করতে হয়েছে। রাধা শান্তনু, আমার নাম হচ্ছে অন্তিম, এই সিনেমা টিনেমা বানানোর চেষ্টা করছি, ভিডিও টিডিও এডিট করি। আর শান্তনু সব থেকে প্রিভিলেজ লোক আমাদের গ্রুপটার মধ্যে, অলরেডি সরকারি চাকরি পেয়ে বসে আছে, তাও আবার কেন্দ্র সরকারের। আর হচ্ছে মণিশঙ্কর, যে তো এক জেনারেশন আগের থেকে প্রিভিলেজ, কারণ তার বাবা হচ্ছে টিচার। আর সন্তুর কথা কি বলবো, আমাদের গ্রামের সব থেকে ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে। আচ্ছা, নামগুলোতে একটু বোধহয় ডাক নামে চলে গেলাম, শান্তনু, মণিশঙ্কর, সমীরন। তো মোটামুটি সবাইকে যেটা বলেছি, আমরা বসে ওই এখন যে টপিক চলছে ওইসব বিষয়ে কার কি মতামত এইসব শুনবো, তাতে যদি 10-12টা ভিউ চলে আসে। তো এখন রিসেন্ট টপিক কি চলছে, কি কার ফিডে কি আসছে, আমি সেইটা একটু শুনতে চাই। আমি মণিশঙ্করকে দিয়ে চালু করবো যে কি তোর ফিডে এখন কি আসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসবে, ইউটিউবে। ফুংসুক বাংড়ুকে চিনিস না? 3 ইডিয়েটে আমরা ফুংসুক বাংড়ু, র্যাঞ্চোকে ফুংসুক বাংড়ুতে পরিণত হতে দেখেছিলাম। হ্যাঁ, আমির খান যে সিনেমাটা করেছিল। হ্যাঁ, কিন্তু আমির খান তো বলেছে ওর সিনেমা ফুনসুক বাংলো যাকে মিন করছিস মানে সোনামাং চোখ, তার ক্যারেক্টার নিয়ে বেস্ট নয়, আমির খান তো বলেছে। না মানে অ্যাকচুয়ালি আমারও মনে হয় যে সিনেমাটা পুরোপুরি বেস্ট নয়। এবং সোনামাং চোখের একটা ইন্টারভিউ দেখে গেলাম, সেখানে বলছে একটু মানে বেস্ট পুরোপুরি নয়, কিন্তু কনসেপ্ট নেওয়া একটু একটু এরকম টাইপের। আমি যতদূর জানি ওটা ওটা হচ্ছে, ইন্টারাপ্ট করলাম, এটা হচ্ছে তোর তোর চেতন ভগত একটা বই লিখেছিল 5 পয়েন্ট সামওয়ান বলে, ওইটা থেকে কিছুটা নেওয়া, মানে ওটার রাইটস কিনেছিল তখন, দিয়ে সিনেমা বানিয়েছিল। আর আর হচ্ছে কি, কিন্তু পরে যখন আবার সিনেমাটা ভালো হয়ে হিট ফিট হয়, তখন কিন্তু আবার ডিনাইও করেছিল রাজকুমার হিরানি আর বিধু বিনোদ চোপড়া, মানে যে প্রডিউসার, ও ডিনাইও করেছিল যে না, ওই বইতে আমরা জাস্ট পড়েছিলাম, আইডিয়া নিয়েছি, কিন্তু ওই বইয়ের উপরে বেস্ট না। কিন্তু সিনেমাটা ওই বইয়ের সঙ্গে কিছুটা সিমিলারিটি। আর যে লাস্ট জায়গাটা যেখানে ওই দেখবে যে লাদাখে গিয়ে ওই পড়ায় ওইটা যখন আমির খানের কাছে ওই স্কুটি বুটিতে রেখে পৌঁছে, হ্যাঁ ওই জায়গাটা কিছুটা, আর কিছুটা লাইভ আর কি। যাই হোক, এখন তো বলতে হবে যে নয়। হ্যাঁ, দিয়ে কি হয়েছে তো, সেই ভদ্রলোকের কি হয়েছে? আমাদের শিক্ষা দুর্নীতি ব্যবস্থা, প্রশ্ন ফাঁস, মূলত নিট প্রশ্নপত্র ফাঁস থেকে এই হাঙ্গার স্ট্রাইকটা শুরু হয়েছে। কিন্তু যে স্ট্রাইকটা চলছিল, যে উদ্দেশ্যে চলছিল, বর্তমানে যেটা দেখলাম যে অনেক রাজনৈতিক দল নিজেদের স্বার্থ পূরণের উদ্দেশ্যে এসে পুরো একদম ঘেঁটে ঘ করে দিয়েছে। আচ্ছা, তো রাজনীতি দল কি করবে, তার কাজ কি? যে লোকটা এরকম একটা বড় আন্দোলনের জন্য এসেছিল, ওনার উদ্দেশ্যটা বা পয়েন্ট ভিউ বা লক্ষ্যগুলো টোটাল একদম স্থির করা উচিত ছিল, যে কি কি করবো, কাকে নেব, কেন নেব, এটা উচিত ছিল। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে, যদি তুই যেটা বললি প্রথমে যে হচ্ছে গিয়ে ওর মানে ওর যে কোর ভ্যালুটা ছিল আন্দোলনের, সেটা হচ্ছে গিয়ে ওই শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতি, ওই সবের নিটের পেপার যে লিক হয়ে গেছে, আরো মানে ফার্দার তো 4-5 বছর ধরে প্রচুর পেপার লিক হয়েছে, ক্যান্সেল হয়েছে, তো ওগুলোর হচ্ছে গিয়ে একটা। ভাই 4-5 বছর বলাটা ভুল, আগে থেকে হয়েছে, এবং অনেক আগে থেকে হয়েছে, হচ্ছে, হবেও। এটা এমনকি আমাদের হবেও। যদি ওই যে দাবিগুলো,
যে বহু বছর ধরে কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে, বা ভারতের যে শিক্ষার মান সেটা তো খুব একটা মানে পুরো যদি আমরা আন্তর্জাতিক নিরিখে দেখি খুব একটা ভালো জায়গায় নেই, এইসব অনেক বিষয় আছে আর কি। তো যদি সেই জন্য কেউ একজন আন্দোলন করছে যে এগুলো আমাকে ঠিক করতে হবে, সেই জিনিসটাকে তুই কি সাপোর্ট করছিস কি করছিস না, আমি এটা জিজ্ঞেস করছি। শুরুতে যে উদ্দেশ্য যেটা ছিল অবশ্যই সাপোর্ট ছিলাম, অবশ্যই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিতও ছিল, কিন্তু এই মুহূর্তে কোনোভাবে এখন সাপোর্ট নেই, নাই। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ করা এখন উচিত নয়, শুরুতেই ছিল। তারপর কি শুরুতে পদত্যাগ করলো? কারণ আন্দোলনটা এখন পুরো উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, একটা বৈদেশিক এন্ট্রি, সমস্ত কিছু জড়িয়ে গেছে এর মধ্যে। এটা কি ভারত বিরোধী আন্দোলন বলতে পারিস। কি বৈদেশিক এন্ট্রি? কিভাবে? আমি কাউকে করছি না, মানে আটকাচ্ছি না। তোর মনে হচ্ছে এই মুহূর্তে এসে বিদেশের টাকা পয়সা ঢুকে গেছে, ফান্ড করছে, এই করছে, ওই জন্য তুই এখন আর সমর্থন করছিস না, এটা হচ্ছে কি তোর কথা, তাই তো? না, ঠিক আছে, তুই একদম আপাতত একদম এটা একদম। ইন্ডিয়ান এডুকেশনে প্রবলেম আছে, ওটার সংস্কার হওয়ার দরকার আছে। সমীরণ কি মনে করছিস এই ব্যাপারটাতে? আমার মনে হচ্ছে ফার্স্টে যেটা করছিল, মানে যে আন্দোলনটা করছিল, ওই আন্দোলনটা দরকার ছিল। ঠিক আছে, কেননা নিটের এক্সাম, এত বড় একটা এক্সাম, তার কোশ্চেন পেপার লিক, এগুলো তো ঠিক নয়। ঠিক আছে, কেননা ওই হ্যাঁ, তোর 30 জন সোনাম সুইসাইড করছে ওটার জন্য। বলেনি 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 সোনাম ওয়াংচুকও একটা প্রেস কনফারেন্সেও বলেছিল যে যদি টাকা দিয়ে ছেলেরা যদি চাকরি পায় তাহলে ওইখানে ভালো চিকিৎসা হবে না, যে মেধা দিয়ে চাকরি পেয়েছে ডাক্তার, সে ভালো চিকিৎসাটা করবে। অনেক জায়গায় তোর বিল্ডিং বা তোর ইনফ্রাস্ট্রাকচার পড়ে যাচ্ছে। ঠিক আছে, যেরকম ইভেন সে একটা তোর ইয়েতেও দেখেছিলাম যে নীতিন গডকরিকে নিয়েও বলেছিল যেরকম যে যে রোড বানানোর 3 মাসের পর রোড ভেঙে যাচ্ছে। তো এই সব নিয়ে যদি সে স্ট্রাইক করে থাকে তো এটাকে আমি সাপোর্ট করি, যে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা উচিত। কিন্তু সেভাবে আবার দেখতে গেলে জিনিসটা অনেক দিন হয়ে আছে, সরকারের এখানে কোনো মানে জানি না যে কি ওটার বিরুদ্ধে সরকার কোনো স্টেপ নিচ্ছে না, বা নিচ্ছে কি কি করছে। তো ওখানে একটা বড় একটা ব্যাপার হয়ে গেছে, মানে আদৌ এটা কোনো সলিউশনের দিকে যাচ্ছে কি, এরকম হয়ে কতদিন পর্যন্ত থেকে যাবে, এইসব নিয়ে এখন বিশাল জটিলতার দিকে চলে গেছে। তো আমিও জানি না ফার্দার কি হতে পারে। না, আজকে তো জোর করে মানে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছে হসপিটালে নিয়ে গিয়ে, আজকে না কালকে বোধহয় জোর করে এখনো কালকে। এখনো খাইয়েছি, খাওয়ায়নি, ওটা তো কেউ এসছে কি আমাদের চোখে, এসছে কি? আমার তো ফিরে আসেনি। ঠিক আছে, ওকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে ওইটুকু জানি। শান্তনুর কি মনে হয়? শান্তনু বল। এক তো প্রথম ইভেন্ট হচ্ছে নিটের এক্সাম পেপার লিক হয়েছে, সেটা ধরা পড়েছে। তারপর গভর্নমেন্ট রি এক্সামের জন্য নোটিশ ফোটিস দিয়েছে। বাট একটা এক্সাম, একটা এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম যেখান থেকে নিটের জন্য এমবিবিএস হবে, মানে ডাক্তার হওয়ার যে প্রথম স্টেজ আফটার 12, তো প্রায় 18-20 লক্ষ বাচ্চা পড়াশোনা করছে, দিয়ে একটা এক্সাম দেবে। সেটার এক্সাম পেপার যখন লিক হয়ে যায়, একটা বাচ্চার যে 1 বছর 2 বছর ধরে, 2 বছর তো এলিমেন্টাল অবশ্যই, তারপর রিপিটার থাকে, এত পরিশ্রম করে পড়াশোনা করছে, তারপর যখন এক্সাম দেয়, তার এক্সাম ভালো যায়। একটা এক্সাম এমন নয় যে একবার ভালো দিয়েছি মানে পরের বার ভালো হয়েই যাবে, গ্যারেন্টি থাকে না। কম্পিটিটিভ ফিল্ডে গ্যারেন্টি থাকে না, আবার হয়তো 1 বছর ওয়েট করতে হতে পারে। একটা 18 বছর 19 বছরের বাচ্চার মাথায় যে কি পরিমাণ ডিপ্রেশন থাকে, এইসব ব্যাপারগুলো লাইটলি নেওয়ার মতো বিষয় না। তো এরকম একটা গম্ভীর এক্সামের যখন এক্সাম লিক হয় পেপার, রি এক্সাম তো হচ্ছে ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কোথায়? সেই অ্যাকাউন্টেবিলিটি হিসাবে একটা সিম্বলিক একটা অ্যাকাউন্টেবিলিটি হিসাবে একটা এডুকেশন মিনিস্টারের রেজিগনেশন দাবি করা হচ্ছে, দাবি যেটা প্রথম থেকে ছিল। তো এটা তো সরকার করতেই পারতো, এমন কিছু এতে সরকার চেঞ্জ হয়ে যাবে না। সরকার এক্সাম পেপার লিক হয়েছে এটা সবার সামনে পরিষ্কার, এর রেসপন্সিবিলিটি কে নেবে? সিস্টেম। সবই কি সিস্টেম? সিস্টেমের মধ্যে কে আছে? সিস্টেমের মধ্যে বিউরোক্রেসি থাকতে পারে, বা লেজিসলেচার থাকতে পারে, মিনিস্টার থাকতে পারে, হোয়াট এভার, জুডিশিয়ারি, সবার উপরে যাই হোক, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি হিসাবে মিনিস্টারের একটা রেজিগনেশন দাবি করছে, সেটা না করে সেটাকে মানে অ্যাটিটিউডের সাথে, যাকে বলে একদম অ্যাটিটিউড, ঠিক আছে এক্সাম রি এক্সাম হবে, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি। এতজন বাচ্চা সুইসাইড করে নিচ্ছে, শুধু নিড নয়, এত চারিদিকে এত ব্যাপার হচ্ছে, এত লিক হচ্ছে, কিন্তু কোনো দিকে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ভাই এতগুলো ইস্যু যখন, এত এক্সাম এত পেপার লিক হওয়ার যখন ইস্যু একত্রে হয়েছে, এবং সবচেয়ে বড় একটা পরীক্ষা নেট ইন্ডিয়াতে, তো তার যখন হচ্ছে সেখানে অ্যাকাউন্টেবিলিটি বেড়ে চেয়েছে, সেটা না করার জন্যই এই সমস্যাটা আজকে এসে দাঁড়িয়েছে। তারপর সোনাম অংশু যিনি স্ট্রাইক করছে, হাঙ্গার স্ট্রাইক,
তারপর সামনে 20 তারিখ বিধানসভার মনসুন সেশন শুরু হবে, সরি লোকসভার। তো সেখানে যখন যন্তর মন্ত্রে ধর্ণা প্রদর্শন হবে, এরকম একটা এতদিনে ঘুম ভাঙলো কেন? যে এই যে যদিও এটা কোনো রাইট ওয়ে নয়, পুলিশ যেভাবে হোয়াইট ইউনিফর্মে এসে তুলে নিয়ে গেছে, হাসপাতালে ভর্তি করে দিয়েছে, সেটাও একটা মানে এটা কোনো রাইট ওয়ে ছিল না। যাই হোক, তাও যেটা করলো সেটা কেন আগে করেনি? তার মানে কি শুধু হাইকোর্টের অর্ডার ফলো করার জন্য বা সোনাম ওয়াংচুককে বাঁচিয়ে রাখার জন্য? যদি এত কারোর মনে হয় যে বাঁচিয়ে রাখাটা ইম্পর্টেন্ট, সে তাহলে তোর বাড়িতে ধর কেউ খাচ্ছে না, তুই 18 দিন পর অ্যাকশন নিবি? একদিন দুদিন পর তো তুই তাকে ধরে বেঁধে খাওয়াতে আসবি, আইদার সে যা বলছে শুনে নিবি, আর তুই 2 দিন পর তো অ্যাকশন নিবি, 18 দিন পর তুই অ্যাকশন নিতে আসবি। আমার আমার একটা কথা হচ্ছে যে জোর করে খাওয়ানোটা তো পরে আসে, মানে প্রথমে তো কথা বলা উচিত যে কেন খাচ্ছে না, না খাচ্ছে না, কি ব্যাপার। সেটাই, এখনো ওটাই বললাম পর্যন্ত যে আইদার তুই তার দাবি শুনবি বা তার সঙ্গে কথা বলবি বা একটা কমিউনিকেশন তৈরি করবি, সেসব নয় তুই পুলিশ পাঠিয়ে তুলে নিবি বা তুই জোর করে খাওয়াবি, বা যেহেতু তুই তার মানে শুভকাঙ্ক্ষী আর কি, শুভাকাঙ্ক্ষী। তো সেটা কবে না, যখনই 20 তারিখের একটা প্রোটেস্ট আছে সেটার আগে। তার মানে জাস্ট ফেস ইমেজ বাঁচানো, সবার সামনে সবকিছু পরিষ্কার, তারপরে ইমেজ বাঁচানো, আর কি কি হতে পারে? আর মণিশঙ্কর যে একটা পয়েন্ট তুললো যে এগুলো হচ্ছে গিয়ে কিছুটা হচ্ছে বাইরের থেকে ফান্ডিং হয়, বা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আমাদের দেশের পরিস্থিতিকে মানে অসুবিধাজনক করে তোলা, সরকারের পক্ষে ডিসিশন নেওয়ার ক্ষমতাকে চেঞ্জ করা বা এই ধরনের কিছু করার জন্য এগুলো বাইরে থেকে ফান্ডিং হয়। সেই ধরনের আন্দোলনেও কোনো একটা জায়গায় ঢুকে এসে হচ্ছে গিয়ে এরকম কিছু এলিমেন্ট ঢুকে আসে, যেগুলো আলটিমেটলি ওখানে ধর এটা ইন্ডিয়া মুর্দাবাদের ইয়ে চলছে, হয়ে গেল, তো হয়েছে কিনা জানি না, আমি আমি হুম বলছি হুম এটা হুম। ইয়ে। এই ব্যাপারটাই তোর কিছু বলার আছে যে এগুলো মানে এগুলো কতটা সত্যি, বা তোর কি মনে হয় আর কি, কতটা সত্যি সত্যি? কত কি আসছে না আসছে যেটা, এটাকে আমরা তো আর সেভাবে দেখতে যাচ্ছি না, যতটুকু আমাদেরকে দেখানো হচ্ছে আমরা তার পরিপ্রেক্ষিতে সব যে সোশ্যাল মিডিয়া যে যে ঠিক দেখাচ্ছে ওটা কোনো ইয়ে নয়। ঠিক আছে, আমরা এখন আমাদের কাছে কি ডেটা আছে যে আমরা বলতে পারবো যে ফান্ড এসছে বা ফান্ড ইউটিলাইজ হচ্ছে? আমার কোনো ডেটা আছে? সে তো নেই। তো ওটা ওটা থেকে আমরা কি করে বলবো যে ওখানে যে ওই আন্দোলনে বা অন্যান্য যে আন্দোলনগুলোতে সব বাইরের থেকে ফান্ড আসছে, ওটা থেকে ইউটিলাইজ করছে, বা ওটা থেকে আরো মানে যত আন্দোলনে যত দূর নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, কিন্তু আমরা তো বলতে পারি না না এভাবে। তো বিদেশ থেকে ফান্ড আসছে বা রাজনীতিকরণ হচ্ছে, এই যে মণিশঙ্কর প্রথমে বলছিল রাজনীতি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। রাজনীতি যারা করে বা যারা বিরোধী আছে তারা কোন ইস্যুতে কথা বলবে? এইসব ইস্যুতেই তো রাজনীতি করবে, এটা তো স্বাভাবিক। রাজনীতি করছে তারা দেশদ্রোহী। একটা একটা মানে আজকেই আমার একটা পরিচিত একজন স্ট্যাটাস দিয়েছে, সে বলছে যে মানে সবচেয়ে বড় অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট হচ্ছে কোন একটা পলিটিক্যাল পার্টির মানে অন্ধভক্ত হয়ে যাওয়া। আচ্ছা, যদিও এই শব্দটা আবার পার্টিকুলার কোন একটা পার্টি মিন করে সেটা আলাদা, কেটে দিয়ে। কিন্তু মানে একজন স্ট্যাটাস দিয়েছে যেটার মানে হচ্ছে যে দেশের সবচেয়ে বড় অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট হচ্ছে কোন একটা পলিটিক্যাল পার্টির মানে পুরো তার বিচার সব কিছুকে মেনে নেওয়া, বা সে যেটা বলছে ওটাই ঠিক, ওটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যান্টি ন্যাশনাল ব্যাপার। তো বিরোধী যারা তারা তো এইসব ইস্যুতেই রাজনীতি করবে, এইসব ইস্যুতেই প্রোটেস্ট করবে। তো এটাতে মানে রাজনীতিকরণ হচ্ছে কোনটাতে হবে? তাহলে কোন বিষয়ে তাহলে রাজনীতিকরণ হবে? তাহলে যারা তাহলে বিরোধী তারা বিরোধীর মানে কি হলো? ডেমোক্রেসির মানে কি, বিরোধীর মানে কি? তো যে তাহলে ক্ষমতায় বিরোধীদের মানে কি হলো? বিরোধী করবেই তো স্বাভাবিক। কোশ্চেন লিক করবে, তাও ওকে। কোশ্চেন যেভাবে হোক হবে। আরেকটা পয়েন্ট যে বলছিল যে ডাক্তার যারা ফ্রড হয়ে যাবে বা হবে, তারা তারপর পড়াশোনা করবে, তারপর তারা ভুল চিকিৎসা করবে। এ তো একদম গুরুত্বপূর্ণ ব্যাপার অবশ্যই। কিন্তু যে কোনো একটা এক্সামে, যে কোনো গভর্নমেন্ট এক্সামের কথা বলছি, যেগুলো মানে ফর গভর্নমেন্ট জব আর কি, এসএসসি, পিএসসি, রেলওয়ে, এনটিপিসি, যাই হোক না কেন, সব এক্সামে যে যখন সাপোজ কিছু একটা ভ্যাকেন্সি থাকে 10,000, পরীক্ষা হয়, প্রিলিমস হয়, মেন্স হয়, তো সাপোজ 200 নম্বরের একটা এক্সাম, কাট অফ ধর 150 এসছে। তার মানে যে বাচ্চাটা 149 পেয়েছে, সে কি ডিপার্টমেন্টে ঢুকে গেলে ঠিকঠাক কাজ করতে পারবে না? এমনটা নয়, সে ঢুকে গেলে ইকুয়ালি কাজ করতে পারবে। হয়তো দেখা যাবে কোনো ক্ষেত্রে যে 151 পেয়েছে তার থেকে হয়তো বেটার ইনপুট দিচ্ছে ডিপার্টমেন্টে, এটাও হতে পারে। কিন্তু তাও কাট অফ যেটা তার উপরেই সিলেকশন হবে। সেই কাট অফটা কিভাবে ডিসাইড হয়েছে? যে টপ থেকে 10,000 ভ্যাকেন্সি, টপ থেকে 10,000 পদ দিচ্ছে যেখানে সেখানেই।
তো তো আমাকে তো একটা একটা মেথডে যেতে হবে। আমি তো লটারি করতে পারি না যে কে ভালো ডিপার্টমেন্ট ইনপুট দেবে। তার জন্য আমি একটা এক্সাম প্যাটার্ন তৈরি করব, যেখানে সিলেবাস থাকবে, সেখানে সেইসব টপিকের উপরই কোশ্চেন আসবে, যেসব টপিকগুলো জানলে একটা বাচ্চার মেরিট চেক হবে বা রিজনিং চেক হবে বা তার আন্ডারস্ট্যান্ডিং চেক হবে, যে মানে সোশ্যাল ইস্যু নিয়ে বা অ্যারিথমেটিক নিয়ে, ইংলিশ নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো এইসব টেস্ট হওয়ার পর হ্যাঁ তারপর যে টপ ভ্যাকেন্সি অনুযায়ী আসবে। এখানে তো পাস ফেলের ব্যাপার নেই, টপ থেকে যে যটা ভ্যাকেন্সি ততজনই আসবে। তো সেটা তো লটারি করে আনা যায় না, তার জন্য একটা এক্সাম করে প্রপার সুনির্দিষ্ট সিলেবাসের মধ্যে করে এক্সাম করে নিতে হবে। তাই সেখানে ওই কাট অফটাকে মানতে হবে। এমনটা নয় যে কম পাচ্ছে সে এলিজিবল নয়, কিন্তু তার মানেই নয় যে আমি পয়সা দিয়ে ঘুষ দিয়ে কোশ্চেন লিক করিয়ে যাকে খুশি ঢুকিয়ে দিব। এও তো করে নিবে কাজ, আরে সে করতে পারে কাজ। তাহলে তাহলে একটা বাচ্চা কি করে নিজে প্রমাণ করতে পারবে যে আমি ওই সিস্টেমে ঢুকতে পারি? তাকে তো ওর এক্সাম দিয়ে ঢুকতে হবে। পরিশ্রমটার কি মূল্য থাকলো? ওর পরিশ্রমের তো একটা মূল্য দিতে হবে মানে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সেটা তো ফেয়ার ওয়েতে হওয়া উচিত। পয়সা দিয়ে ঢুকে গেলেও হয়তো সে ডিপার্টমেন্টে কাজ করে নিল, আমি বুঝে গেলাম। যদিও ডাক্তারি ওসবই তো পারবে বলে মনে হয় না আমার, কারণ অনেক মেরিটের ব্যাপার লাগে। একদম ক্রিম বাচ্চা যারা তারাই ঢুকতে পারবে, ঢোকা উচিত সিস্টেমে, অবশ্যই ডিজার্ভও করে তারা। কিন্তু এভাবে তো হয় না যে হ্যাঁ সেও, এই যে আমাদের রাজ্যে যে টিচার্স ক্যাম্প হয়েছিল, তো ঠিক আছে, যারা একদম একদমই মানে খুব পয়সা দিয়ে কিছু খুবই যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা খুবই নিম্ন রেখে যারা ঢুকে গেছে তারা হয়তো পড়াতে পারছে না। কিন্তু যে পরীক্ষা দিয়েও ঢুকবে আর যে আশেপাশে থেকেও ঢুকে যাবে, পড়াতে কি পারবে না? পড়াতে তো পেরে পেরে যাবে। তার কিন্তু পরীক্ষা হয়তো অ্যাকচুয়াল যার যোগ্যতা আছে, অ্যাকচুয়াল যে ওই মানে প্রমাণ করতে পারে একটা এক্সাম দিয়ে নিজেকে এত খেটে পড়াশোনা করে উঠেছে, তারই তো সিস্টেমে ঢোকা উচিত। নাকি পয়সা দিয়ে ঢুকিয়ে দিয়েও হ্যাঁ সেও তো স্কুল চালিয়ে দিচ্ছে, এটা তো জাস্টিফিকেশন হতে পারে না। এই 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 জায়গাটায় আমার একটা একটা ডিসএগ্রিও আছে। সেটা হচ্ছে গিয়ে আমি বলছি যে যে পড়াশোনা করে যে পড়াশোনা করে একটা কোথাও ঢুকছে বা একটা কোথাও পড়ানোর জন্য যাচ্ছে, ওর ওই যে পড়ানোর প্রতি ওর যে যতটা মানে নিজের একটা কমিটমেন্ট থাকবে, সেটা কি যে টাকা দিয়ে ঢুকছে তার অতটা কমিটমেন্ট থাকবে? ও তো জিনিসটা কিনে একদম, এনেছে। একদমই নয়, ওর কাছে তো একদমই নয়। জিনিস ওই যে আমি তো টাকা দিয়েই করেছি, মানে আমার তো আমাকে তো কেউ এর জন্য করেনি, তো আমার তো সেই পরিমাণ কমিটমেন্ট থাকবে না। মানে হ্যাঁ, কিছু জনের একদমই হয়তো নয়। পড়াতে গিয়ে পড়াতেই পারবে, সেটা নিয়ে বড় কথা নয়, হ্যাঁ কিন্তু সে আমার তো সেক্ষেত্রে তো ব্যতিক্রম আছে ঠিক, কিন্তু যে হ্যাঁ টাকা দিয়ে ঢুকছে তার এফোর্ট আর যে খেটে মানে পড়াশোনা করে যে সরকারি চাকরি পেয়ে যে ঢুকছে ওর এফোর্ট, দুজনের এফোর্টের মধ্যে তো একটু সামঞ্জস্য থাকবে। হ্যাঁ মানে একটু না, মানে আমার মনে হয় ওই কমিটমেন্টের ব্যাপারটা একটা কোথাও গিয়ে আসে। হুম। আচ্ছা, এই এই যে না এই এটা যেটা 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 নিয়ে আমরা শুরু করেছিলাম, মানে যে এই যে সোনম ওয়াংচুর প্রোটেস্টের উপরে, ওটা নিয়ে আমার একটু বলে দিই, মানে যা দেখেছি না দেখেছি সবারটা শুনে নিলাম, আমার একটু বলে দিই। প্রোটেস্টটা শুরু করেছিল হচ্ছে সিজিপি, মানে ককরোচ জনতা পার্টি, ওইটা নিয়ে। তারপর সোনম ওয়াংচু এসে ওখানে যোগদান করেছে, ঠিক আছে। এবার আচ্ছা, আমার আমি কথা একটা হচ্ছে, পয়েন্ট বলবো, তুই বলে নে ওকে তারপর। এই যে ককরোচটা নিয়ে, হ্যাঁ, তো আমার কথা হচ্ছে গিয়ে আমার ব্যাপার সবসময় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে কোন পার্টি আন্দোলন করছে, কে আন্দোলন করছে, ঠিক আছে। ওটার থেকে বড় কথা হচ্ছে ওর মানে ওর এজেন্ডা কি, ওটার উপরে যাওয়াটা বেশি জরুরি বলে মনে হয়। এবার আমার শুনে যেটা মনে হচ্ছে সেটা সিজিপি হোক, তারপরে এই হোক, সোনম ওয়াংচুক হোক, যেটা এজেন্ডা রেখেছে যে এরকম একটা জিনিস হয়েছে, তার জন্য আমাদের একটা মোরাল গ্রাউন্ড থেকে এডুকেশন মিনিস্টারের ইয়ে চাই, রেজিগনেশন চাই। এবারে এডুকেশন মিনিস্টার যদি রিজাইন করে দেয় তাহলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? ঠিক হবে না, কিছুই ঠিক হবে না জেনারেলি। কিন্তু একটা মোরাল গ্রাউন্ড থেকে আপাতত পরবর্তীকালে যারা আসবে তাদের উপর একটা একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা ছোট্ট একটা প্রেসার অ্যাকাউন্টেবিলিটি। থাকবে যে হতে পারে ভাই এরকম আন্দোলন ফান্দোলন হয়ে কেউ খেতে পেতে না খেয়ে বসে যাবে, তখন আমার কিন্তু চেয়ার ধরে টানাটানি হতে পারে, একটা 1% যদি হয় আর কি। তো ওই জন্য ওর চাই। তো সেই দিক থেকে আমি জিনিসটাকে সাপোর্ট করি। আর আর যেটা থাকলো হচ্ছে গিয়ে তোর মণিশঙ্করের কথা, যে বাইরে থেকে ফান্ড হয় বা হচ্ছে গিয়ে অন্য অন্য রাজনৈতিক পার্টি এসে ওখানে ঢোকে, তো শান্তনু সেটা কিছুটা ইয়ে করেছে যে ওদের কাজই তো সেটা। আর তাছাড়া আমি ধর আন্দোলন করতে বসে গেলাম, ঠিক আছে, আমাকে কেউ চেনে না, তোকে কেউ চেনে না, আমি একটা কোনো বিরোধিতা, সোনম ওয়াংচুককে তবুও অনেকজন চেনে, তবু আর কি আমি একটা কোথাও গিয়ে আজকে এখানে বসে গেলাম কলকাতা ধর্মতলায় গিয়ে যে আমি আন্দোলন করছি। তো আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না কিছু হেভিওয়েট লোক, কিছু সেলিব্রিটি, কিছু এরা এসে যতক্ষণ যুক্ত হচ্ছে, প্রেসার কখনোই পড়বে না। যেই প্রেসারটা আজকে তুলে নিয়ে গেল, কারণ প্রেসারটা পড়া শুরু হয়েছে 2-3 দিন ধরে, 2-4 দিন ধরে, তার আগে না পর্যন্ত এবার কিন্তু
এবার তোর যেভাবে দেখলাম যে প্রেসারে তুই যেটা বলছিস সেটা হচ্ছে এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার যে যারা কন্টেন্ট ক্রিয়েটার ওরা প্রচুর জন যুক্ত হয়েছে, ঠিক আছে, তো এটাও তো একটা বড় ইস্যু করে ওরা দেখাচ্ছে না। হ্যাঁ, সেটাই বলছি, মানে যতক্ষণ পর্যন্ত না ওই কিছু মানুষ, কিছু হেভওয়েট যাদেরকে মানুষ সবসময় নিউজ চ্যানেলে দেখছে, ওরা যতক্ষণ পর্যন্ত না এসে যুক্ত হচ্ছে, গভর্নমেন্টের উপরে ওই প্রেশারটা কিন্তু পড়ে না। এটা সত্যি কথা, মানে তুই একা গিয়ে বসে গেলে যতই করে না, কিচ্ছু যাবে আসবে না। সেই প্রসঙ্গে এখন নিউজে আসছে জিডি আগরওয়াল, খুব সম্ভবত নামটা আমি ভুলও বলতে পারি, সবাই শুনে থাকি বোধহয়, বোধহয় 20-র দিকে বোধহয় একটা কি আইআইটির প্রফেসর ছিলেন, যিনি ওই গঙ্গা করার জন্য, মানে গঙ্গা যে দূষিত হচ্ছে তার জন্য সরকারি যে প্রজেক্ট এনেছে, ওই প্রজেক্টের জন্য, প্রজেক্টে স্ক্যাম ফ্যাম হয়েছে বা গঙ্গার দূষণমুক্ত করা হোক, ওই দাবিতে 117 দিন 117 দিন ধরে অনশন স্ট্রাইকে বসে লোকটা মারা গেছিল। কিন্তু এতদিন পর্যন্ত ব্যাপার হচ্ছে কি, আমি জানতাম না, আমিও জানতাম না হুম, এই আমি জিনিস নিয়ে। শুনেছিলাম এটা। তখন এই আমি না জানলাম। শুধু গঙ্গা নয়, এর আগেও একটা ইয়েতেও একজন অনশন করেও মারা গেছিল, ঠিক আছে, কিন্তু ওটা নিয়ে অত কিছু হয়নি তেমন। হ্যাঁ, মানে এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, মানে এসে আর রাজনীতিকরণ হতে হবে। জিনিসটা রাজনীতিকরণ না হলেও কি হয় সেটা আমরা ওই অভয়া আন্দোলনের ক্ষেত্রে দেখেছি কিছুটা। এই সময় বললো না যে আমরা রাজনীতিকরণ করব না, এই টাইপের একটা ব্যাপার সবার মধ্যে ছিল, ঠিক আছে। যদিও এটা কিছুটা মানে সিপিএম এর দিক থেকে, বামফ্রন্টের দিক থেকে ঢুকেছিল, তবুও ওরা করতে দেবো না, এই করবো না সেই করবো না করেছিল। তারপরে আস্তে আস্তে আন্দোলনটা কিন্তু একটা সময় গিয়ে স্তীমিত হয়ে গেল, তারপরে কিছু হলো না, এই ধরনের একটা ব্যাপার হলো আর কি। তো আমার মনে হয় মানে সবাই এসে যোগদান করুক এজেন্ডা নিয়ে, মানে যে এজেন্ডা আছে সেই এজেন্ডা নিয়ে কথা বলুক, তাতে কোনো অসুবিধা নেই। আর আর ব্যাপার হচ্ছে, সরকারের অনেক আগে এসে আপাতত ডায়লগ করা উচিত ছিল, যে ডায়লগটা এখনো পর্যন্ত হয়নি। মানে 17-18 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত সরকার এসে কথা পর্যন্ত বলেনি যে কি হয়েছে, বা একটা কমিটি বানিয়ে পাঠালো যে তোমরা গিয়ে দেখো যে কি বলতে চাইছে, ঠিক আছে, সেই সব কিছুইও করেনি আর কি। সোজা এলো, তুলে নিয়ে গিয়ে খাইয়ে দিল, এই ধরনের হচ্ছে ব্যাপার। তো ঠিক যেটা আছে। সুস্থ ডেমোক্রেসির লক্ষণ নয়। হ্যাঁ, মানে এবারে তুই কি একটা পয়েন্ট বলছিলি সিজিপি নিয়ে। হ্যাঁ, সিজিপি যে ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে, ককরোচ যে বলেছিল একজন জাজ, কাকে বলেছিল, ইন্ডিয়ার যারা আনএমপ্লয়েড ইউথ, সবাইকে নয়, যারা অলস বা যারা আম, হয়তো অতটা মানে পরিশ্রমিক নয়, হয়তো অনলাইন ভিডিও গেম খেলছে বা কুচবি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট দেখে টাইম কাটাচ্ছে, ওদের উদ্দেশ্যে বলেছিল। একদম, সে ঠিক আছে বলুক, তাতে ঠিকই হয়তো বলেছে একদিক থেকে, আমি ধরেই নিলাম। কিন্তু সেই জুডিশিয়ারি, এই যে গভর্নমেন্ট গুলোকে কিছু বলে না কেন? যে গভর্নমেন্ট 2023-এর রিক্রুটমেন্ট 2026-এর ইলেকশনের আগেও করাতে পারে না, সেই গভর্নমেন্ট চলে গেছে, নতুন গভর্নমেন্ট এসে গেছে, আমাদের রাজ্যের কথা বলছি। প্রত্যেকটা রাজ্যে এরকম কেস, এক একটা রিক্রুটমেন্ট হতে 5 বছর 4 বছর টাইম লাগে, ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশন টু জয়নিং। তো এক একটা যখন গভর্নমেন্ট এক একটা রিক্রুটমেন্ট যখন 4-5 বছর ধরে ডিলে করে, তখন যারা জবের জন্য বসে আছে, এইসব বেকার ছেলে মেয়ে, তারা যখন মানে অপেক্ষা করতেই থাকে, তাদের মধ্যে একদলকে ককরোচ বলা যায়। কিন্তু যে গভর্নমেন্ট যার জন্য রেসপন্সিবল এত ডিলে করার জন্য, তাদের জন্য দু একটা বাজে কথা বা ভালো কথা বা কিছু একটা মানে প্রয়োগ করা যায় না। বলে তো গভর্নমেন্টের উকিল গিয়ে শুনে নেয় চলে আসে, মানে ওরকম কোনো বোধহয় পড়ে না। আচ্ছা, হ্যাঁ, গভর্নমেন্ট চায় না এটা। হ্যাঁ, মণিশঙ্কর অনেকক্ষণ ধরে চুপ আছে, তোর কিছু বলা আছে? আমরা যে মানে কাউন্টার লজিক গুলো ধর কিছুটা হলেও তুই যেটা কোশ্চেন তুলেছিলি সেগুলো আমরা বললাম, তো সেগুলো তো তোর কি দেখ, মনে? যেটা একদম ঠিক, যেগুলো যে আন্দোলনগুলো হচ্ছে অবশ্যই ওখানে হেভি ওয়েট রাজনৈতিক ব্যাপার না থাকলে আন্দোলনটা আন্দোলনের মতো হবে না। যেটা বললি, উদাহরণ দিলি, 117 দিন স্ট্রাইক করে মারা গেছে, কিন্তু আমরা জানি না। কিন্তু এরা এসছিল বলে হয়তো আমরা জানতে পেরেছি, নাহলে আমরাও হয়তো জানতে পারতাম না, সরকার হয়তো ও যার কথা বললো ধামা বলে চাপা মারা দেওয়ার যায়, চেষ্টা করে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী টুইট করেছিলেন। হ্যাঁ, মানে হুম মারা হুম যাওয়া। হুম হুম। এই তোর যেটা সোনাম ওয়াংচুক যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনটা কি এরপরে কি ককরোচ জনতা পার্টি মানে সিজিপি কি আবার কন্টিনিউ করবে? আজকে একটা পোস্ট দেখলাম। করছে তো হ্যাঁ, আমি কন্টিনিউ। দেখলাম যে ডিপকে অভিজিৎ দীপকে আবার আবার হামলা অনশনে করে। বসে গেছে। তো আমার অভিজিৎ মনে দীপ হয় মানে আন্দোলন পাওয়ার একটু নষ্ট হবে, মানে জানি না পরে কি হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে এবার আন্দোলন এই ব্যাকফুটে যাবে। এই তোদের তিনজনের কাছে আমার একটা প্রশ্ন, যদি ককরোচ জনতা পার্টি এই আন্দোলনটাকে যদি কন্টিনিউ করে,
এর শেষের দিকে ফলাফল কি হতে পারে? মানে একটা হতে পারে না যে কিছু সরকার হয়তো কিছু মানে জিনিসটার মধ্যে ইনভলভ হবে বা ওরকম ওরা হয়তো করতে করতে আন্দোলনটা হয়তো বন্ধই করে দিবে, বা কি মনে হতে পারে যে কতদূর পর্যন্ত যেতে পারে, মানে তুই প্রেডিকশন কোথায় গিয়ে চাইছিস? শেষ হতে পারে? প্রেডিকশনটা প্রেডিকশন, কি হতে পারে? আমার প্রেডিকশন, সরকার আমি আগে বলে দিচ্ছি আমার প্রেডিকশনটা। সেটা হচ্ছে গিয়ে বিজেপি গভর্নমেন্ট এখনো পর্যন্ত সোনম ওয়াংচু স্ট্রাইক করে, হাঙ্গার স্ট্রাইক করে যদি যদি এখনো রিজাইন না দিয়ে থাকে, তাহলে তো রিজাইন তো দিচ্ছে না, এটা তো শিওর। ওরা ওই এই করবে, জোর করে যন্তর মন্তর থেকে তুলে দেবে, কিছু কেস ফেস দিয়ে তুলবে ওদেরকে, করে আস্তে আস্তে ভাঙবে। আর সব আন্দোলনের একটা বিশাল ফ্যাক্টর আছে, যে জন্য হচ্ছে স্বাধীনতার সময় তুই যদি দেখিস, আমরা হয়তো ভাবতাম যে ভারত ছাড়ো আন্দোলন বন্ধ হয়ে গেল কেন, তখন তো ভারত ছাড়িয়েই দিচ্ছিল। আন্দোলন যত লেন্দি হতে থাকে, তত আন্দোলনের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, স্বাভাবিক ব্যাপার ভাই, সবারই কাজবাজ আছে। যে বেকার তারও তো কিছু করে তো ঘর চালাতে হয়। সে একটা জায়গায় 1 সপ্তাহ দিতে পারে, 2 সপ্তাহ দিতে পারে, সে মাস মাস তো পড়ে থাকতে পারবে না। তার ফান্ডিং কোথা থেকে আসবে? মানে তাকে ঘর ঘর সংসার চালাতে হবে। তো আন্দোলন যত লম্বা হবে, আন্দোলন তত আস্তে আস্তে পাওয়ার কমতে থাকবে। এটা যারা আন্দোলন করছে তারাও জানে, যারা সরকারে আছে তারাও জানে, যে চলতে দাও, কান ফান দিও না, চলতে দাও। কিছুদিন পরে আপনা আপনি ওরা যে যার আস্তে আস্তে ভিড় কমতে থাকবে, ঘর থেকে টাকা পাঠানো বন্ধ করে দেবে, তখন আপনা আপনি ঘর চলে যাবে। এইটা হচ্ছে গিয়ে ফর্মুলা আর কি। ওই ফর্মুলা সব জায়গায় কাজ করেছে। ওয়েস্ট বেঙ্গলেও অভয়ার আন্দোলন সময় কাজ করেছে ওই ফর্মুলা, ঠিক আছে, এখানেও কাজ করে যাবে। তাহলে এইরকম যদি হয়ে থাকে তাহলে আন্দোলনের করার উদ্দেশ্য কি? যদি কোনো আন্দোলনে সাকসেস না হয় তাহলে আন্দোলন করে লাভ কি? দেখ, যেরকম এইটা বললো ভারত স্বাধীন হয়েছে, একটা আন্দোলন হয়ে গেছে, সব মানে কোনো কিছু একটা কিছু ইভেন্টে হয়, না, তো একটা তার কিছু মানে তো এই হবে নয় না। যে নিটের পেপার স্ক্যাম হবে আর তুই আন্দোলন করবি না, ধর সাকসেস পাবে না, তার মানে এই নয় যে সাকসেস তার কোনো ইম্পর্টেন্স নেই। বুঝতে পারলাম, মেন তাহলে যদি আমার যদি সাকসেসই মানে, তাহলে আমাকে ধরতে পারি কি যে নিটের ব্যাপারে একদিন মানে ওই লিগ হওয়া বন্ধ হবে, এই আন্দোলনের গুরুত্ব পাবে? সেটা তো আমরা আশা দেখ, করতে পারি, optimistic হতে হ্যাঁ, পারি। আশা এটা করছি। ভাই, এটা সরকারের সদিচ্ছা। সরকার যদি এডুকেশন সিস্টেমকে ঠিক করবে বলে, তাহলে অবশ্যই আন্দোলন সাকসেসফুল হবে, আর এই আন্দোলনগুলো আমরা ভবিষ্যতে দেখতে পারবো না। আর যে সরকার থাক, এখন সরকার থাক, ভবিষ্যতে থাক, তাহলে যে থাকুক, আন্দোলন যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে তো লোক তো ছোটখাটো মানে বিষয় নিয়েও তো আন্দোলন করতে পারে, সব আন্দোলন তাহলে সাকসেসফুল হবে? তো সরকারের উপরে তো গণতান্ত্রিক চাপ দেশে, পড়ে যাবে। ছোটখাটো গণতান্ত্রিক বিষয় দেশে এটা সবার আন্দোলন অধিকার। করতে পারি। এক মিনিট, এক মিনিট, আমার মনে হচ্ছে মণিশঙ্কর অফ ক্যামেরাতে যতটা রেডিকেল, অন ক্যামেরাতে মানে একটু ইমেজটা বজায় রাখছে বলে মনে হচ্ছে না? ফার্স্ট দিন বলি, লাস্ট তারপর বলবো, অবশ্যই বলবো, কারণ এটা একটা সিরিয়াস হয়ে গেলে মুদ্রা। হ্যাঁ, একটা সিরিয়াস মুদ্রা, এডুকেশন সিস্টেম বহুত সিরিয়াস মুদ্রা। আমাদের এডুকেশন সিস্টেম মানে আমরা ইতিহাস বই ঘাটলে যেটা দেখতে পাই, টোটালি একদম একটা, কি বলবো, ওখান থেকে এডুকেশন সিস্টেমকে খারাপ করে রাখার চেষ্টা সবসময় চলে আসছে। এবারে বর্তমান সরকার সেটা যদি সদিচ্ছা দেখায়, তাহলে এডুকেশন সিস্টেম ঠিক হবে, এক্সামিনেশন সিস্টেম ঠিক হবে। অলরেডি এটা থার্ড টার্ম চলছে বিজেপি গভর্নমেন্টে। ভাই, তুই আগের সরকারের আমল থেকে দেখ না, 2004, 6, 7, 12, 13তে 3বার সেটা সব বলছি পেপার না। লিক হয়েছে। আরে তুই তো ভাই সেই পলিটিশিয়ানদের মতো, যে একটা জিজ্ঞাসা করলে আগের সরকারে চলে যাচ্ছিস। না না, আমার কথা বর্তমান হচ্ছে সরকারকে বলছি যে সরকারের যদি ইচ্ছে থাকে, তাহলে পুরো সিস্টেমের অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে এডুকেশনের মধ্যে। এই শান্তনু যেটা বললো যে পরীক্ষার ব্যবস্থাগুলো স্কিল ওয়াইজ যদি করা হয়, তাহলে আরো সুবিধা হবে, আরো নলেজেবল লোক এক একটা অফিসে বা এক একটা কর্মস্থলে পাওয়া যাবে। যে হয়তো আমি পড়ে যাচ্ছি এক জিনিস, পরীক্ষা দিচ্ছি এক জিনিস, অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে, তারা 1%ও নয়। এটা স্কিল ওয়াইজ যদি হয়, এবার এই সিস্টেম গুলো কিন্তু এত সহজে চেঞ্জ করা সম্ভব নয়, ধীরে ধীরে চেঞ্জ হবে। এটা সরকারের সদিচ্ছা সবকিছুই। হ্যাঁ, এই আগের সরকারের লজিকটা তো মণিশঙ্কর, তুই পরের ব্যাপারটা যেটা বললি ঠিক আছে, আগের সরকারের লজিকটা দিস না, ওটার একটা খুব সিম্পল কাউন্টার লজিক আছে। সেটা হচ্ছে কি, আগের সরকারে তো হয়েছে জানি, তো আমরা চেঞ্জ করলাম কেন? পরের সরকারে হবে না বলেই তো চেঞ্জ করলাম, ওটাই তো আশা যে না হোক। এটা সেই জন্য তো ডেমোক্রেসি এটা আছে, সেই জন্য তো এটা politics আছে। হয়ে আসছে, এটা প্যারালালি হয়ে আসছে। সেটাই আমি বলছি। ধর কংগ্রেস গভর্নমেন্টের সময় খারাপ হয়েছে, খুব হয়েছে, তো 15তে চেঞ্জ করে আনা হলো কেন? মানে যারা ভোট দিয়েছে তারা কি ভেবে দিয়েছে যে চেঞ্জ হয়ে আরেকজন যে আসছে ভালো হবে, সেই জন্যই নিশ্চয়ই আসছে।
সরকার চেঞ্জ হওয়ার পিছনে তো অনেক কারণ আছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যেটা মানে বেসিক্যালি অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা। শুধু যে আমরা সবসময় এডুকেশনটা ভাবছি এটা না, আমাদের থেকেও বড় মেজরিটি কাজ করছে তোর মহিলাদের যে এসএসজি দিদিরা আছে ওরাই, ঠিক আছে। এক ধাক্কায় এটা ওয়েস্ট বেঙ্গলে 1,500 থেকে 3,000 করে দেয়, প্রায় সবই চেঞ্জ করতে পারবে। আমি লোকসভার ভোটের কথা বলছি, মানে ও তুই 15 লোকসভা, আমি ওয়েস্ট বেঙ্গলে মানে যেটা হচ্ছে ওটার কথা বলছি, ঠিক আছে। তোর ওয়েস্ট তোর বেঙ্গলের সাম আপ করে দিই। সন্তু যেটা বলতে চাইলো যে আমরা যখন বসে আলোচনা করি তখন এডুকেশন সিস্টেম নিয়ে খুব কথা বলি যে এটা ঠিক হচ্ছে না সেটা ঠিক হচ্ছে না, কিন্তু মেজরিটি ভোট হচ্ছে গিয়ে ত্রিপল পেলো কিনা, কে কত ভাতা পেলো কিনা, কে কত টাকা পেলো কিনা, ওর উপরেই ভোট দেয়। এইটা হচ্ছে তোর কথা, তাই তো? সেটা হ্যাঁ ওয়েস্ট হ্যাঁ, বেঙ্গলেও তাই, দেশের একদম। আর ক্ষেত্রেও ওটা কোনো হাসির কথা নয়, মানে ওটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের ইম্পর্টেন্ট ইস্যু। তোর কাছে বদ্ধ মনে হচ্ছে না যে 2,000 টাকা 1,000 টাকাতে 3,000 টাকার ভ্যালু কি, কিন্তু যাদের কাছে মনে হচ্ছে ভ্যালু তাদের তো ওটা ভ্যালু, তাদের তো রেসপেক্ট অবশ্যই দিতে ভ্যালু। হবে। এমনটা নয় যে সেটাকে মানে এ করার ব্যাপার নয় বা ছোট করে দেখার ব্যাপার কিছু নেই। একটা সেটাও একটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। একটা মিম দেখছিলাম, কয়েকজন মহিলা ওই ভিডিও অফিসে, তোরাও দেখেছিস বোধহয়, ডিম ফিম ছুঁড়েছে ভিডিওর উপরে গিয়ে, ওই অন্নপূর্ণা ভান্ডার এক নিয়ে টাকা কুচবিহারে নিয়ে 2 মাস ধরে টাকা পায়নি। সেই যে ইন্টারভিউ একজন নিতে গেছে, একটা মহিলা বলছে ধৈর্য ধরা সম্ভব? 2 মাসে 6,000 টাকা বেরিয়ে গেছে, ধৈর্য ধরা সম্ভব না। এইভাবে বলছে। হ্যাঁ, এটা সবচেয়ে বাজে ব্যাপার। আরে তুই একটা যে কোনো একটা যখন ফর্ম আসে বা কোনো প্রকল্প আসে বা কোনো কোনো সিস্টেমে, প্রথমে কি হয়, ফর্ম ফিল আপ হয়, প্রথমে নোটিফিকেশন বেরোয়। নোটিফিকেশনে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যে তোমাকে ইন্ডিয়ান হতে হবে, বয়সের সীমা হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে, বাকি যা যায় যে এক্সামের নোটিফিকেশন যেরকম থাকে সেরকম একটা নোটিফিকেশন থাকবে, সেখানে এলিজিবিলিটি থাকবে, আচ্ছা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবিসিডি সবকিছু সেখানে এরকম। আচ্ছা সেখানে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাইটা টাইম পিরিয়ড থাকবে 30 দিন 50 দিন কিছু একটা, অ্যাপ্লাই হবে, তারপর ভেরিফাই হবে, যা যা প্রসিডিওর হবে, তারপর একটা ডেট থেকে হ্যাঁ এবার থেকে ওটা অ্যাপ্লাই হবে, লাগু হবে। এখানে আরবিটারি কুচবি একদলকে কিছু আজকে 30 লক্ষ লোক পেয়ে গেল, সে পেয়ে গেল, পরের মাসে আবার 1 কোটি লোক পেয়ে গেল, কিন্তু অনেকে পাচ্ছে না, কারো 6,000 ঢুকে গেছে, কারো 0 ঢুকে গেছে। স্বাভাবিক তো এইসব কোশ্চেন আসবেই, মানে লজিক্যালি এটা কি করে হতে পারে? সাধারণ জিনিস, এ কি, এটা তো লটারি। আমি যখন ভিডিও এইটা বানানোর মানে এরকম একটা বসে আড্ডা মারবো পরিকল্পনা করছিলাম, আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, গেস্ট আলাদা আলাদা সময় আসবে, আমাকে কিন্তু সবাই একটা কথা বলেছিল যে ভাই আর যাই কিছু বল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে কিছু বলবি না। আমাদের না ভিডিও ব্যাপার, আছে। সরকার মনে হয় চাইছিল এই অন্নপূর্ণার ভান্ডার মাধ্যম দিয়ে টোটাল এই যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন করবে না, ওই রকম করে নেবে, আর প্লাস ডেটা সঙ্গে কালেকশন সঙ্গে করে নি, তারপরে পয়সা দিক না, মানে না তোর গ্রাম পঞ্চায়েত ভোটটা আসছে না, সেটা শোন, গ্রাম পঞ্চায়েত ভোটটাও আসছে, এটা যদি না শুরু করে, সরকার বলে দিয়েছিল আমি আসার পরে পরেই শুরু করে দেবো, গ্রাম যে মন্ত্রী পঞ্চায়েত আমাদের ভোট, বর্তমান মন্ত্রী, কিন্তু যারা ওই পায়নি ভোট বক্সে কিন্তু প্রভাব পড়বে তো। না 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 দিল গ্রাম পঞ্চায়েত ভোট আসছে বলেই যে 3,000 টাকা করে আগে দিয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার আছে কি? সে তো ভোটের 2 মাস আগে দিলে অবশ্যই কাজ হয়, আগে তো দেওয়ার দরকার নেই। ওটাই বলছি তো। আমি দেওয়া নিয়ে প্রবলেম বলছি না, ওরা 1,000 করে দিত, এরা 3,000 করে দিক, কিন্তু আমি বলছি ওইগুলোর কথা যে যারা পায়নি, তারা যে বঞ্চিত গোবিন্দ দাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের কি হবে? মানে ওরা তো মানে ফিল করছে, আর তার থেকেও বেশি বেশি ফিল করছে যাদের ঘরের ছেলেরা তার মায়ের ফর্ম ফিল আপ করে দিয়েছিল আর তার মা পয়সা পায়নি, সে তো ঘরে টিকতে পারছে না এখন। আমি তো এমনিতেও তো মানে অনেকেরই ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, তার মধ্যে 2 জনের ঢোকেনি, আমাকেও বলেছিল যে ঢুকেনি কেন, আমি বললাম যে বিডিও অফিসে গিয়ে খবর না। তুই আমরা এখন বোধহয় গাড়িতে যা, বাসে যা, এমনি রাস্তায় হাঁটতে যা, মেন টপিক হচ্ছে অন্নপূর্ণা জাস্ট একটা মাইক্রোফোন নিয়ে চলে যাবি, হেভি কন্টেন্ট পাবি ডেইলি। তার ঘরে বউ, তার ঘরে এটা কাজ করে, তার স্বামী এটা করে, সে পেয়ে গেল, আমি পেলাম না। আমার মতে আচ্ছা, সরকারের ক্ষমা চেয়ে হাত জুড়ে দেওয়া উচিত, যে ভাই ভাতা দেবো না, বন্ধ করে দাও। আচ্ছা আমরা সেটা তো তুই সোনামাংস বলছিস। থেকে অন্নপূর্ণায় চলে এসেছি। হ্যাঁ, আমরা হ্যাঁ সোনমাংস থেকে অন্নপূর্ণায় চলে এসেছি। আমি ওই টপিকটার সাম আপ একটা তো হয়ে গেল, সবার ডিসিশন সবাই যে শুনেছে। আরেকটা টপিক আমি এই টপিকটাতে বলেছিলাম না, বলবো কিনা, কিন্তু এটা খুবই এফেক্টেড টপিক, সবাই কম বেশি হয়েছে, এটা নিয়ে সবার কাছ থেকে শুনতে যাবো। সেটা হচ্ছে E20 পেট্রোল। ঠিক আছে, সন্তু তো রিসেন্ট আবার বাইক কিনেছে, তুই বল কি মাইলেজ কমেছে? E20 যে এখন আমাদের এখন যে গাড়িগুলো ঠিক আছে সবগুলো E20 সাপোর্ট করে, ঠিক আছে।
এবার E20 সাপোর্ট করে মানে যে আমার 20% ইথানল দিলেই যে গাড়ির, বা 80% পেট্রোল 20% ইথানল থাকলেই যে গাড়ি ঠিকঠাক থাকবে এরকম নয়, ঠিক আছে? তুই 80% যদি পেট্রোলও ঢুকাস তবুও E20 গাড়িতে এফেক্ট করবেই করবে। ভাই ওই এবার কনফিউশনে এবার গাড়ি আনতে পারছি না আমি। মানে কোম্পানি যেরকম ক্লেম করে স্কুটির ক্ষেত্রে মাইলেজ 50 কিলোমিটার, ঠিক আছে, 50-55 দেয়, তুই কোনো দিনও 50-55 পাবি না। গাড়ি তো প্রথমের দিকে তো প্রচন্ড তেল খাবে, দ্বিতীয়ত যত পুরনো হতে যাবে তত তোর মানে পার্টস তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই তেল যতই E20 কোম্পানি ক্লেম করুক না কেন, তুই 20% মানে যদিও ইথানল ঢুকিয়ে তুই চালাস, গাড়ি খারাপ হবেই, হবেই হবে, ঠিক আছে? আর আর হচ্ছে তো আর এখন যেটা হচ্ছে তোর এমনি নর্মাল পেট্রোল 113 টাকা, আর ইথানলের তোর XP95 যেটা মানে যেটা যে মানে ভালো পেট্রোল, ওটা তোর 123 টাকা লিটার করেছে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে অনেকে তো মানে জেনে ওটাই কি বুঝেও নর্মাল E20 নেই পেট্রোল XP তে? ঢুকাচ্ছে। XP95 যেটা বলছিস সেটা XP95 এ 168 টাকা। 168 নয়, 168 টাকা। হ্যাঁ, না XP95 আমার 123 টাকা করে। 168 টাকা যেটা তুই যেটা বলছিস সেটা হচ্ছে E100, আচ্ছা, ঠিক মানে আছে? ওটাতে কোনো ইথানল নেই। না ইথানল, কিন্তু ওটা সব জায়গায় পাওয়া যায় না। সরকার সরকার দুটো আমাদের অপশন দিতে আমাদের পারে তো, যে বর্তমানে আমার একটা আমি 100% আমি পেট্রোল থাকবে। আমি আমি যত জায়গাগুলোতে গেছি বল মানে বল বল। দেখেছি, আমি যত জায়গাগুলোতে গেছি দেখেছি সেখানে E100 পেট্রোল পাওয়া যায় না, E95 পর্যন্ত পাওয়া গেছে, ঠিক আছে? এবার মানে কিছু কিছু স্টেটে মানে আমি যেটা এই তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে যেভাবে কিছু কিছু স্টেটে প্রত্যেকটা পেট্রোল পাম্পেই আছে, তুই সে তোর প্রাইস অনুযায়ী তুই ঢুকাতে পারবি সেখানে, তুই 100ও পাবি, 95ও পাবি, আর তোর মানে কি বলে ইথানলের পরিমাণটাও বেশি পাবি, মানে যেটা সস্তা পেট্রোল যেটা বলে আর কি। সব ধরনের পেট্রোল, কিন্তু আমাদের এদিকে নেই, আমাদের E95 পর্যন্তই হাইয়েস্ট বেশি। আর এমনি নর্মাল পেট্রোলে তো জানিস তো না, এই যে বলছিল নাকি যে গান্নে কা জুস, ওই ওই ব্যাপার আর কি, ঠিক আছে? আমি আমি একটা ঠিক আছে। এখানে আমি অ্যাটাচ করব। सबसे पहले गन्ने का रस निकालिए। अब इस रस को ईस्ट के साथ फर्मेंट कीजिए। बस 2 से 3 दिन में शुगर कैन जूस अल्कोहल में बदल जाएगा। इसके बाद अल्कोहल को करीब 78 डिग्री सेल्सियस तक गर्म करिए ताकि इथेनॉल वेपराइज हो जाए। इस वेपर को ठंडा करने पर आपको प्योर इथेनॉल मिल जाएगा। इस इथेनॉल से आप अपनी गाड़ी चला सकते हैं। বলছে দিয়ে উপরে লেখা আছে নিতিন গডকরি প্রতিদিন রাতে এই মিম এইটা দেখে ঘুমাতে যায় যে গন্নে কা জুস নিকালো আর গাড়ি মে ডালো, গাড়ি কিন্তু চালানো চালু। আমি বুঝতে পারছি না যে নীতিন গডকরি তো পেট্রোলিয়াম মিনিস্টার নয়, তাহলে তার এটা নিয়ে এত না, বলার কি নীতিন আছে? গডকরি পেট্রোল মিনিস্টার নয়, ঠিক আছে, কিন্তু দেখ ইথানল নিয়ে নীতিন গডকরি সবাই কেন বলছে বলতো, কারণটা হচ্ছে নীতিন গডকরির যে ছেলে আছে তার ইথানলের ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, ইথানলের বিজনেস করে, ঠিক আছে? তো এবার ঠিক আছে, কিন্তু সে মিডিয়াতে বাইট দিচ্ছে কেন যে আমি চাই পুরো E100 হয়ে যাক, পেট্রোল যেন ইম্পোর্টই করতে না হয়, ঝঞ্ঝাট খতম, এসব বাইট সেটাই কেন মিডিয়াতে? পেট্রোলিয়াম মিনিস্টার নয়, কিন্তু ও তো তোর পরিবহন মন্ত্রী। তো গাড়িগুলো কি হ্যাঁ, হবে না রোড হবে ওটা তো সে দেখবে। গাড়িগুলো E20 কম্পাটেবল না, E15 কম্পাটেবল না, E10 কম্পাটেবল, এইগুলো তো ও দেখবে। তো সেই জন্য ও বাইট দেয় আর কি, মানে ওটাও অনেকদিন আগে থেকেই দিয়ে আসছে। ও অনেক দিন থেকেই দিচ্ছে বাইট গুলো, কিন্তু ওই মেনলি ফোকাস হচ্ছে ইথানলকে নিয়ে এত মাতামাতি ওর ছেলের যেহেতু বিজনেস, ঠিক আছে? আর হচ্ছে এখন একটা ক্লেম হয়ে গেছে যে তোর মানে কি ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে তোর যদি তুই E20 যে পেট্রোল তোর ইথানলের যে ভাগটা বেশি আছে যেটা, তো যে নর্মাল পেট্রোল যেটা যে যেখানে তো 50% আর 50% প্রায় একই রকমই হয়, ঠিক আছে, মানে তুই 1 লিটার পেট্রোল ঢুকালে সেখানে 50% তোর ইথানলই থাকবে, ঠিক আছে, বাদ বাকি 50% তোর পেট্রোল থাকবে। তো সেই সব গাড়িগুলোর ক্ষেত্রে ইঞ্জিনের যদি সমস্যা হয়, তোর কোম্পানি স্ট্রিক্টলি অ্যানাউন্স করে দিয়েছে যে কোনো ইন্স্যুরেন্স ওরা ক্লেম করতে পারবে না যদি ইথানলের দরুন ওদের ইঞ্জিন খারাপ হয়। তো তো কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে গাড়ির ওনার সে যখন ইন্স্যুরেন্স ক্লেম করেছে, ঠিক আছে, যদি এখন মানে যে যেখান থেকে ইন্স্যুরেন্স ক্লেমটা করেছে ওরাই যদি এখন বাইট মানে স্টেটমেন্ট দেয় যদি ইথানল পেট্রোল যদি মানে প্রবলেমে হওয়ার জন্য যদি মানে গাড়ি খারাপ হয়ে যায় ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে না, তাহলে সেই সব লোকগুলো যাবে কোথায়? আর এমনি ইথানল যুক্ত পেট্রোল ইথানল বানাতে গেলে তোর প্রচন্ড পরিমাণে জল লাগে, ঠিক আছে? এমনি এমনি ধর যে যে জায়গাগুলোতে ওয়াটারের ক্রাইসিস রয়েছে,
প্লাস হচ্ছে তোর এমনি আখ চাষ, যেহেতু মেনলি ইথানল আখ থেকেই হয়, ঠিক আছে, আখ আলু এগুলো থেকেই হয়। এবার আখ চাষের জন্য প্রচন্ড পরিমাণে জল লাগে, ঠিক আছে। প্লাস ইথানল তৈরি করতে 1 লিটার ইথানল আছে, মানে একটা ইয়েতে আমি দেখেছিলাম আর কি। তো এদিকেও তো আমার মানে নীতিন গডকরি যেরকম বলছে যে 100% ইথানল করে দাও, ইয়ে করে দাও, মানে সে যেটা বলছে যে মানে দূষণ কম হবে, দূষণ একদিকে কমাতে গিয়ে তো একদিকে তো বাড়িয়েও দিচ্ছে এদিকে। তুই সলিউশনটা বল না, এই অনেক ফান্ডামেন্টাল বুঝে গেছি। ব্যাপার হচ্ছে এটার সরকারের সলিউশন, ভালো, সেটা হচ্ছে এটার সলিউশন একটাই, তোকে গাড়িগুলোর ইঞ্জিনগুলোকে মডিফাই করতে হবে। মানে যে গাড়িগুলো তোর বেশ, ইথানল নিয়ে যে যে মানে চলতে পারে, যেরকম E20। পাবলিককে অপশন দিতে হবে, পেট্রোল পাম্পে অপশন দিতে হবে, যার যেমন গাড়ি সে সেমন একদম। হ্যাঁ, ওটা তো government ইনিশিয়াল। যে ওরকম টাইপের গাড়ি যখন লঞ্চ হয় মার্কেটে, ওই সব গাড়ির জন্য প্রমোশন করে, এখানে প্রমোশন করুক, সে ঠিক আছে। কারণ পেট্রোলিয়ামের যে ইম্পোর্ট তার সেটা কমানোর জন্য গভর্নমেন্ট হিসাবে একটা চেষ্টা আছে, যেটা ঠিকঠাক কি ওটা তো ইনিশিয়াল, তো মানে পাবলিককে তো মানে অপশন দিতে হবে, ওটা তো ইনিশিয়াল। কিন্তু কিন্তু ভবিষ্যতে গাড়িগুলো যাতে ইথানল সাপোর্টিভ হয়, সেই রকম ইঞ্জিন তৈরি করতে হবে। E20 100% আমাদের উপরে চাপিয়ে দেওয়া জোর করে পেট্রোলের কনজাম্পশন কমানোর জন্য অন্য কিছু ভাবতে পারে যে না, আমাদেরকে অপশন দিল বা অন্য কিছু ভাবছে সরকার, এরকম কিছু করছে না। সত্যি প্রবলেম, ঠিক আছে। যারা ধর বাইক বেশি চালায়, যারা ধর মানে কি বলবো, মানে ওই হয় না, মার্কেটিং এর এই কাজ করতে হবে বাইক চালাতে। বাইক ছাড়া যে কাজ করতে পারে না যারা, কিন্তু ওদের তো বহুত সমস্যা না। এমনিতে তো তোর মানে মাইলেজ কম, ইঞ্জিন খারাপ হচ্ছে, ওগুলো নিয়ে তো কথা বলা উচিত, প্লাস ওইগুলো নিয়ে ভাবাও উচিত, ঠিক আছে। হয় কোনো একদম কোনো গাড়িগুলোকে সমস্যা নেই ভাই, মডিফাই করে আমি একদম ইথানল উপযোগী করুক, না হলে অপশন দিক, ইনিশিয়ালি অপশন দিক। ফোনের রিচার্জ বাড়লেও মানুষ কিন্তু রিচার্জ করছে, সেটা রিচার্জ করতে করছে হবে, না না ওরকম না, করতে উপায় তো কি হবে আছে? সেরকম। তোকেও যদি অপশন দেওয়া হয়, তুই কিন্তু অপশনটা চুজ করবি। আমি যেটা একটু কয়েকটা ডকুমেন্টারি টাইপ দেখলাম, আর হচ্ছে গিয়ে তোর একটু সার্চ করে দেখলাম, যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ভারতের যে পলিসিটা ইথানল নিয়ে, সেটার যেটা সরকারের পক্ষ থেকে ফান্ডামেন্টালি জানানো হয়েছে যে আমরা খুব ওই পেট্রোল বা হচ্ছে কি ক্রুড অয়েলটা আমাদের বাইরে থেকে আনতে হয়, কারণ ভারতে তো পাওয়া যায় না, তো বাইরে থেকে কিনে আনতে হয়। তো আর বেশিরভাগই ক্রুড অয়েল আসে মিডল ইস্ট হয়ে, আর মিডল ইস্ট এমন একটা জায়গা, সেখানে কখনো তখন যখন তখন কি কখনো কখনো যুদ্ধ লেগে আছে, কিছু না কিছু, এই কিছু হয় এই কিছু হয়, যুদ্ধ লেগে আছে, তো সবসময় সেটা একটা প্রবলেমের ব্যাপার। তো সেই জন্য ক্রুড অয়েলের রাস্তা প্রাইস, থেকে কিনতে দিচ্ছে না আমেরিকা। হ্যাঁ, রাশিয়া থেকে কি কেনা নিয়ে অনেক স্যাংশন ফ্যাংশন দেওয়ার ব্যাপার আছে ইউএস এর সঙ্গে, যেহেতু আমাদের অনেক বিজনেস, তো সেটা তো বুঝতে হবে, বললেই হবে না যে ইউএস চাপিয়ে দিল। ইউএসএ আমাদের অনেক বড় বড় কোম্পানির অনেক বিজনেস আছে, টিসিএস এর প্রচুর বিজনেস ইউএসএ, তো হঠাৎ করে তো বললে হয় না যে ইউএস এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবো, এত বিজনেস কি করে হবে। তো সেই জন্য সরকারের মার্কেট, হ্যাঁ, সেই জন্য সরকারের পলিসি যে হচ্ছে কি আমরা এরকম একটা জিনিসে শিফট করে যাব যে আস্তে আস্তে আমরা যাতে ওই পেট্রোল ডিজেলের উপরে কমিয়ে ফেলতে পারি। তো এর বেশ দু তিনটে সলিউশন আছে। এক তো হচ্ছে মণিশঙ্কর যেটা হালকা করে ছুঁয়ে গেল, যে হাইড্রোজেন জাতীয় কিছু একটা জিনিসে শিফট করো। 2 হচ্ছে তুমি ইভিতে শিফট করো, ঠিক আছে। 3 হচ্ছে তোমার মানে ইথানল জাতীয় কোনো জিনিসে তুমি শিফট করো। তো সরকার কি নিল, কি চুজ করলো, ইভি নিয়েও কথা হয়েছে, কিন্তু তারপরে আস্তে আস্তে সরকারের পুরো পলিসি শিফট হলো হচ্ছে ইথানলকে ঢোকানোর উপরে। ইথানলকে ঢোকানোর জন্য সরকারের মডেল হচ্ছে ব্রাজিল মডেল, ঠিক আছে। ব্রাজিলে এখন প্রায় সব গাড়ি হচ্ছে গিয়ে হাইব্রিড গাড়ি, মানে বেশিরভাগ হচ্ছে গিয়ে ইথানলে চলে, আবার ওখানে পেট্রোলও ঢোকানো যায়। ওখানকার লোক যখন যেরকম প্রাইস ওঠানামা করে সেইভাবে গাড়িতে ঢুকিয়ে নেয়। দু তিনটে জিনিস ওখানে বুঝতে হবে, যে ব্রাজিলের জনসংখ্যা ভারতের প্রায় হচ্ছে গিয়ে 4th, মানে 21 কোটি মতন জনসংখ্যা। ভারতে সেই জায়গায় 140 কোটি ছাড়িয়ে গেছে। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে ব্রাজিল এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে 1970-80 দশক থেকে। মানে সন্তু যে কিছুক্ষণ আগে কথাটা বললো, যে এই যে মানুষকে আস্তে আস্তে কম্পেটেবল করা, ওর জন্য ইঞ্জিন বানানো, ঠিক আছে, ওটা ব্রাজিল করেছে। ব্রাজিল প্রথমে কি করেছে, প্রথমে ওখানেও এরকম একটা অয়েল ক্রাইসিসের সময় ওরা বুঝতে পেরেছিল যে হচ্ছে গিয়ে তোর আমাদেরকে আস্তে আস্তে শিফট করতে হবে, তো সেই জন্য ওরা ইথানল বেছেছে। এবার ইথানল বাঁচার পেছনে একটা কারণ আছে, ব্রাজিল হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় আখ উৎপাদনকারী দেশ, এবং সে ইথানল এত বানানোর পরেও সব থেকে বেশি আখ এক্সপোর্ট করে ব্রাজিল, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে তোর ওরা প্রথমে কি করেছে, প্রথমে আস্তে আস্তে ইঞ্জিন বানিয়েছে, যে E10 এর ইঞ্জিন বানাচ্ছে।
দিয়ে মার্কেটে এনেছে, তারপরে E10 লঞ্চ করেছে, তারপরে আস্তে আস্তে E20 ইঞ্জিন এনেছে, E20 লঞ্চ করেছে। এইভাবে বাড়াতে বাড়াতে আজকে 2026 এসে এমন একটা জায়গায় এসে ওরা E100 পর্যন্ত যেতে পেরেছে। সেই জায়গায় আমাদের ইন্ডিয়াতে পুরো ব্যাপারটা হয়েছে হচ্ছে গিয়ে 5-6 বছরের মধ্যে। মানে এখনো পর্যন্ত একটা স্টাডি, এটা গভর্নমেন্টের স্টাডি, আমি সেরকম হলে লিঙ্ক দিয়ে দেবো। সেটা হচ্ছে কি তোর ওখানে বলা হয়েছে যে ভারতের এখনো পর্যন্ত কোনো ইঞ্জিন E20 কম্পেটেবল নয়, E10 পর্যন্ত কম্পেটেবল। ঠিক আছে, মানে আমরা যেটা ওটাই তো প্রথমে বললাম, হ্যাঁ ওটাই 26 যে প্রথমে গাড়ি, বললাম যে E20 লেখা আছে ঠিক, কিন্তু E20 যে সাপোর্ট করে ওরকম কোনো ম্যাটার নয়। ওরকম কোনো আসেইনি গাড়ি এখন। ঠিক আছে, হুম। E10 কম্পেটেবল, সেই জায়গায় E20 চাপিয়ে দিচ্ছে। তার উপরে হচ্ছে কি আবার হচ্ছে কি তোর আছে, সেটা হচ্ছে কি আবার E35 লঞ্চ করবেও বলছে। তো সেইখানে স্বাভাবিক, এটা তো একটা লজিক্যাল প্রশ্ন উঠবে যে ভাই কেন, কিসের এত তাড়া পড়ে গেছে? বুঝছি যে তেলের দাম বেড়ে গেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা দেশ যেটা প্রায় 30-40 বছর ধরে একটা জিনিসকে পলিসিকে ইমপ্লিমেন্ট করতে করতে যাচ্ছে, তোমার এমন তাড়া হয়ে গেছে 5 বছরের মধ্যে। আবার একটা মজার বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের সব বিষয়ের প্রজেক্ট ডিলে হয়। পুল বানাতে যদি 10 বছর হয়, তাহলে 20 বছরে পুল রাস্তা বানাতে দেরি হয়, সব বিষয়ে দেরি হয়, সব পলিসি করতে, সরকার ইমপ্লিমেন্ট করতে দেরি হয়, তার জন্য প্রচুর টাকা হয়। একমাত্র এই যে E20 পলিসি, এইটা সরকারের টার্গেট ছিল 2028-এর মধ্যে পূরণ করা, সেটা 2025-এ করে ফেলেছে, 4 বছর আগে করে ফেলেছে, মানে সময়ের থেকে বহুত আগে। আজকে কিন্তু রোড বানানো ভিডিও দেখলাম যেখানে জাপানের একজন এক্স মিনিস্টার এখন অফিসিয়ালি ক্ষমতায় নেই, টুইট করেছে যে ইন্ডিয়ার যে আহমেদাবাদ থেকে মুম্বাই করিডোরে যে বুলেট ট্রেনটা হওয়ার কথা, ওটা নিয়ে ফার্স্টেশন দিয়েছে যে ইন্ডিয়ান সাইড থেকেই মানে নেগলিজেন্সি বা ডিলে বা সবকিছু এসবের জন্য এত দেরি হচ্ছে, যেটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত। এখন যেটা প্রজেকশন যে এই বছরের শেষের দিকে 27-এ মনে হয় কিছুটা শুরু হবে আর 29-এর মধ্যে কমপ্লিট হবে। বুলেট ট্রেন অনেকদিন থেকে অনেক কথা শুনে, অনেক দিন থেকেই প্রজেক্ট শুরু হয়েছে, আরো আগে ফার্স্ট হওয়া উচিত, কিন্তু এই নেগলিজেন্সের জন্য একটা টুইট দিয়েছে, এটা নিয়ে আমাদের বিদেশ মন্ত্রক থেকে আবার জাস্টিফিকেশনও দেওয়া হয়েছে। তো এই যে ইন্ডিয়ান যে ব্যাপারটা বললো সবকিছুই লেট হয়। চলো বল, শেষ কর। টাটা সবাইকে। সবাই একবার করে বলে যেত যেটা ওই সব ইউটিউবে বলা হয়, সবাই একবার করে কি কি বলবি? কি বলা হয়? সন্তু বলবে যে এটা দেখলে সবাইকে কি বলবো, সাবস্ক্রাইব করতে। ও, লাইক খেয়ে সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব খেয়ে লাইক করতে? যেটা খুশি সেটা বল, কোনো অসুবিধা নেই, বললেই হলো। লাইকে গিয়ে কমেন্ট করতে, লাইকে গিয়ে কমেন্ট করতে, তোর এই জোর কথাটাই, তোর এই কথাটাই জোরসে আমার মনে ঘন্টা বাজাতে। একটা লোক সেদিনকে না অনেক আগের মিম, এটা ওইভাবে হচ্ছিল না, ইন দ্য বিগিনিং, In the beginning, in the beginning, in the beginning, in the Listen properly. in the beginning. ইন দ্য বিগিনিং। একটা লোক বাংলাতে একটা কি একটা শব্দ দিয়ে আটকে গেছিল, সুন্দরবনের দিকের একটা লোক, ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ বলতে গেছিল, হ্যাঁ 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 এরকম টাইপের, এরকম বলছিল। মণিশঙ্কর বলে দে, মণিশঙ্কর বলতো। আমাদের লাইক শেয়ার কিছু করার দরকার নেই, শুধু সাবস্ক্রাইব করে রাখলেই হবে। শেয়ারটা করা জরুরি। তোর কি মনে হয় এটা কি শেয়ার হবে? একদম, কেন হবে না, ভাইরাল হবে। কি কতজন করে? 1 মিলিয়ন। বিশাল কোয়ালিটি বলেছিস তো ভাই, ছোট থেকেই তো বড় হবে নাকি? ইন দ্য বিগিনিং। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকুন। চলো টাটা, সবাই দেখলে টাটা। একটু শেয়ার করে দাও, আর পুরোটা দেখো, দেখে কি মনে হচ্ছে বলো, আমাদেরকে কমেন্ট করো, গালাগালি দাও, আরো কিভাবে বেটার করা যায়, কি কি টপিকে কথা বলে সাজেস্ট করতে পারো আমাদেরকে টপিকগুলো কমেন্টে, যদি কেউ কমেন্ট করে ফাইনালি ওরকম ব্যাপার। আর আমরা তো স্ট্যাটাসে দেবো, লোকজন না চাইলেও তাদের ইনবক্সে পাঠাবো, আরো শোনাবো, পাশে ধরে এনে সাইডে চালিয়ে দিয়ে শোনাবো, এইসব করবো। মোটামুটি আমরা তো করবো, কোনো পিয়ার প্রেসার নিচ্ছি না, দেখছি কতদূর যায়।